আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। ইকরার সাথে আমার এমন কি কথা হইল যে ইকরা সুইসাইড করতে বাধ্য হয়েছে। তিথির সাথে পরিচয় হওয়ার আগে থেকেও টক্সিক ছিল, অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো। ইকরা ট্রিগার্ড হয়েছে, কিন্তু সেটা আমি করি নাই। ওরা যারা নিজেদেরকে কাকরাইল মসজিদের ইমাম সাহেব মনে করতেছে, মনে করে আমার সংসারে ইন্টারফেয়ার করছে, তাদেরকে নিয়ে পরে কথা বলবো উইথ প্রুফ। ওই যেহেতু এই পৃথিবীতে নাই, ওরে নিয়ে এত ক্লিয়ারিফিকেশন, ওকে নিয়ে এত কনভারসেশন আমার কাছে মনে হয়েছে যে দরকার নাই। একটা পৃষ্ঠা পড়েই পুরো গল্পটা সম্পর্কে আপনারা আপনাদের মনের মতো করে যা খুশি বলতেছেন। পাতার এক পাশ পড়ে আরেক পাশ পড়বেন, এটা তো হয় না। তো আপনাদের শেষ প্রশ্নটা ছিল যে যে মানুষটা একটা মানুষকে ভালোবাসা প্রমাণ দিতে যে আত্মহত্যা করে চলে গেল, মরে গেল, আমি ওই মানুষটা শেষবারের মতো মুখটাও দেখতে আসলাম না। এই যে আপনাদের প্রশ্নটা, আচ্ছা আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? হ্যাঁ, আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনে ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে এমনও ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে, আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। পুলিশ ধরে নিয়ে গেলে ওকে, আমি সেটা আইনিভাবে ফেস করব, কিন্তু এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? আপনারা কি চান যে রিজিক তার বাবাকেও হারাক? এই ছেলেটার কি দোষ? এই ছেলেটা বড় হবে না? ও কিভাবে বাঁচবে? মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। যে মানুষটা বাইচা আছে বাপ, ওই বাপের অভাব কিভাবে পূরণ হবে? তাইলে মাও থাকবে না, বাপও থাকবে না। আপনারা এটা চান? আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয়নি। 16 বছর সংসার করছি, 16 বছর একটা শত্রুর সাথেও যদি কেউ এক ছাদের নিচে থাকে, সে মারা গেলে তার চেহারাটা দেখার জন্য ছটফট করে মানুষ। আর আমার বউ ছিল, আমি ভালোবাসা তার বিয়ে করছি, ওই মানুষটা মারা গেছে, তার শেষবারের মতো তার চেহারাটা আমি দেখবো না? আমারও মনে হয় যে আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি, বাট ওই মুহূর্তে যখন রিজিকের ফেসটা আমার চোখের সামনে আসে না, আমি নিজেকে শক্ত না করা ছাড়া আমি কোনো উপায় দেখি না। যে ফাস্টেস্ট টিকিট ছিল এটাই, বাংলাদেশ বিমানের কাঠমান্ডু টু ঢাকা, বাংলাদেশ বিমানের কাঠমান্ডু টু ঢাকা। দেখেন এখানে লেখা আছে 1 মার্চ, এই যে 1 মার্চ। আমি টিকিট কেটে ইমিগ্রেশন পার করেও চলে আসছি। তারপরে যেটা হয়েছে, আমার কাছে ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টে এভরিথিং ওয়াজ রেডি। আমি ঢুকা মাত্রই আমাকে হিট করবে বা আমাকে পুলিশের হাতে পড়ার আগেই আমাকে যা করার করবে। তো ওই অবস্থায় তো আমি দেশে ঢুকবো না। ওই ব্যাপারটা যখন আমি জানতে পারি, ক্লিয়ারিফাই হই, তখন আমি ইমিগ্রেশন ক্রস করার পরেও আমি অফলোড হই। দেখেন এখানে রিজেক্টেড লেখা আছে, অফলোড হন। আপনাদের রিলস দেখি, আমি যখন আপনাদের ভিডিও দেখি যে কবরে শোয়ানো হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে, লাশের গাড়ি যাচ্ছে, ভাই আমি ঠিক থাকতে পারি না। আমার ভেতরটা যে কেমন ছটফট করে আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারবো না। ইকরার সাথে আমার এমন কি কথা হইল যে ইকরা সুইসাইড করতে বাধ্য হয়েছে। তিথির সাথে পরিচয় হওয়ার আগে থেকেও টক্সিক ছিল, অ্যান্ড ও অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো, কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাইনি, তালাক দিতে চাইনি। আমার একটাই কথা ছিল যে আমি সংসার করব, কারণ আমি নিজে একটা ব্রোকেন ফ্যামিলি থেকে বড় হওয়া ছেলে। আমি যখন ক্লাস 5 বা 6 পড়ি, তখন আমার বাবা মার মধ্যে ডিভোর্স হয়, সেপারেশন হয়। আমি খুব ভালো করে ফিল করছি, আমি নিজে ফিল করছি যে একটা ব্রোকেন ফ্যামিলিতে একটা সন্তান কোন ধরনের ইনকনভিনিয়েন্স, কত ধরনের সমস্যা ফেস করে, তার মেন্টাল স্টেট কেমন হয়। আমি কোনোদিনই চাইনি রিজিক এই সাতটা পাক। আমি কোনোদিন চাইনি যে রিজিক ব্রোকেন ফ্যামিলির বাচ্চা হোক, বেবি হোক।
বা ও আমি যে কষ্টটা ফিল করছি আমার লাইফে, এই কষ্টটা সেম কষ্টটা রিজিক ফিল করুক, এটা আমি কোনোদিনই চাইনি। এই কারণে আমি অলওয়েজ আমার মধ্যে ট্রমাটা ছিল যে মানে ব্রোকেন ফ্যামিলির কনসিকোয়েন্সেস কি। আমি কোনোদিন ওর কাছে বলি নাই যে আমি ওকে ডিভোর্স দিব, আমি ডিভোর্স দিতে চাই। আমি অলওয়েজ ওর সাথে সংসারই করতে চাইছি। ইকরা ট্রিগার্ড হইছে কিন্তু সেটা আমি করি নাই। ইকরা ট্রিগার্ড হইছে আমারই কিছু ভাই ব্রাদার, কিছু কাছের মানুষ যারা আমার দুজনেরই কমন সার্কেল, যাদের সাথে ইকরার আমি দুজনই খুব ইন্টিমেট ছিলাম। ওরা ডে বাই ডে ওকে ট্রিগার করে করে আজকে এই জায়গায় নিয়ে আসছিল। এই মানুষগুলো সম্পর্কে আমি পরে অন্য একটা ভিডিওতে হয়তো বলবো, বা এই মানুষগুলো সম্পর্কে ওরা যারা নিজেদেরকে কাকরাইল মসজিদের ইমাম সাহেব মনে করে আমার সংসারে ইন্টারফেয়ার করছে, তাদেরকে নিয়ে পরে কথা বলবো উইথ প্রুফ। কিন্তু এখন আসলে আমি এইসব বিষয়ে বা অন্য কাউকে রিভিল করার মতো আসলেই মেন্টাল পরিস্থিতিতে নাই।